ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। স্বৈরাচারী হওয়া ঠেকাতে উচ্চকক্ষে জোর বদিউলের। জুলাই হত্যায় শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের বিচার চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চাংখারপুলের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য, ৩০ জনকে পাঠানো হলো পরোয়ানা। নতুন আইনে মেটা সহ সব সামাজিক মাধ্যমকে মানতে হবে আদালতের নির্দেশ। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের অনুমোদন, খালাস পাবেন ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতরা। ৫ ইসলামী ব্যাংককে একটি ব্যাংকে রূপান্তরে অনুমোদন উপদেষ্টা পরিষদে। চাকরি হারাবে না কেউ, খোয়া যাবে না আমানত। মুদ্রানীতিতে ঋণের সুদ হার ১ অঙ্কে আনার পরিকল্পনা গভর্নরের। এবং এশিয়ান কাপ বাছাইয়ে রাতে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই হামজাদের। স্টেডিয়ামে দর্শকের ঢল। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। এমন মন্তব্য করে যেটুকু ঐক্য হয়েছে তা নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো মতামত অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই বলেও জানান তিনি। বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক শেষে আমির খসরু মাহমুদ বলেন, দেশ বিদেশের সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক সংসদ দেখতে চায়। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কূটনীতিকদের বৈঠক নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই কূটনৈতিক তৎপরতায় ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোরও। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সবার মতো জার্মানিও চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরুক। সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। জুলাই সনদে স্বাক্ষর ও ঐক্যমত্য কমিশন ইস্যুতে আমির খসরু বলেন, যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তা নিয়ে এগিয়ে যেতে হবে, যা হবে না তা পরবর্তী সংসদে গিয়ে সমাধান করতে হবে। কোনো দল তাদের মতামত অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই জায়গাগুলোতে ঐক্যমত হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তো তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে। বেগম জিয়া রাজনীতি থেকে সরে যাননি মন্তব্য করে আমির খসরু বলেন, নির্বাচনে তার ভূমিকা কি হবে তা সময়ই বলে দেবে। উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছেন। বিএনপি একটা জিনিসে বিশ্বাস করে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম। বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদ দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দ্বিকক্ষ সংসদে নতুন জমিদার তৈরির শঙ্কা জানিয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান বাস্তবতায় উচ্চ কক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই, আর বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার সুপারিশ করেছে সিপিডি। এদিকে স্বৈরাচারী হওয়া ঠেকাতে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলানোর ওপর জোর দেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। পিআর পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা সমালোচনা।
এর মধ্যে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক এবং কার্যকর করার সুপারিশ করা হয়। নতুন যে পার্লামেন্ট আসতে যাচ্ছে 13তম পার্লামেন্ট, এই পার্লামেন্টে এক্সিস্টিং পার্লামেন্টারি সিস্টেমকে কিভাবে আরো স্ট্রেংথেন করা যায় সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে বলেছি আপনাদের। আলোচনায় অংশ নিয়ে সিপিবি নেতা বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নতুন জমিদার তৈরি ছাড়া আর কিছু হবে না। অন্যদিকে পিআর পদ্ধতির দ্বিকক্ষ সংসদ সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন এনসিপি সদস্য সচিব। উচ্চকক্ষ চাইলেও পিআর পদ্ধতির দ্বিকক্ষ সংসদীয় ব্যবস্থা বিএনপি চায় না বলে আবারও জানান দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর নাও ইজ দ্যাট উই ডু নট এগ্রি উইথ দ্য টু হ্যাভ আ বাইক্যামেরাল সিস্টেম থ্রু পিআর। এটা আমরা এগ্রি করি না। সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হলে উচ্চকক্ষে যেহেতু তার সিম্পল মেজরিটিও ইভেন থাকে না, অন্য যে দলগুলো আছে আদতে বিরোধী দল, তাদের উপরও তাদেরকে নির্ভরশীল হতে হয়। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীতে তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা জমিদারে পরিণত হয়, তাদের জমিদারিত্ব এলাকায় যে সব কিছু হয়, ও ফুটবল ক্লাবের ভাগাভাগি হচ্ছে করে। তাহলে এইখানে নতুন আরো 100 জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না। জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী ব্যবস্থায় শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। রাজনৈতিক সংস্কৃতি বদলানো না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মত তার। শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, অনেকগুলো আইন কানুন বিধিবিধান, সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী। উচ্চকক্ষে রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করার মত দেন বক্তারা। অঙ্গনের দুর্বৃত্তায়ন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাঙ্খারপুল হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার পর কথা বলছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরাসরি যাচ্ছে সেখানে। নানাভাবে ইউনিয়ন এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। 19 তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থাই এটা করেছিল, এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাহিদ ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে সেখানে রাখা হয়েছিল। সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক। সেটা দিতে সে সময় রাজি না হয়, পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। পরবর্তীতে যখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি, তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথোডিন পুশ করা হয়েছিল এবং সেই সময়টা অজ্ঞান করে রাখা হয়েছিল। পরবর্তীতে 24 তারিখ আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আপনারা জানেন তারপরে ঘটনা, আমি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছি। 18 তারিখ থেকেই সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন, এবং তখনকার সময়েও তখনকার তথ্যমন্ত্রী মানে আইসিটি মিনিস্টার যে ছিলেন তিনিও সেটা বলেছেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং আন্দোলনের সময় আমরা এটা বুঝতে পেরেছি যে তারাই সরকারের পৃষ্ঠপোষকতায় এই স্থাপনাগুলোতে আগুন লাগানো হয় এবং তার দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে সে সময় এক ধরনের ধরপাকড় এবং গ্রেফতার, ব্লক রেড দিয়ে গ্রেফতারের কর্মসূচি চালানো হয়েছিল। আপনি যখন জবানবন্দি দিলেন আজকে, গতকালকে বাংলাদেশের বিচার ইতিহাসে অবিশ্বাসের ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো গুমের ঘটনায়
কিছু ব্যক্তিকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আপনি নিজেও গুমের শিকার হয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবশ্যই কর্মকর্তাও আছেন আছে তো। জি, অবশ্যই এটি একটি মাইল ফলক ঘটনা। আপনারা জানেন যে আইসিটি ট্রাইব্যুনাল সহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল এবং নানা পদে গত 1 বছরও তারা বাধার শিকার হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে এই ঘটনাগুলোর সাথে, ন্যাক্কারজনক ঘটনাগুলোর সাথে যারা জড়িত, আয়নাঘর, গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। মিস্টার অ্যাডভাইজার, আপনি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আওয়ামী লীগের দল হিসেবে বিচারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে, একই সাথে ইলেকশন কাছে আসছে, বিচারও এগিয়ে চলছে। এই অবস্থায় কোনো ষড়যন্ত্র, বিচার বাধাগ্রস্ত করা বা সরকারের উপরে দেশি বিদেশি কোনো ধরনের চাপ আপনারা অনুভব করেন কিনা বা সেটা কিরকম? এটা অন্য আমরা যদিও এটা আজকের বিষয় না, তারপরেও আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন এবং একই সাথে আপনারা জানেন যে অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন। কিন্তু বাংলাদেশের জনগণ এই 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঁখারপুল হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার পর কথা বলছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক ডিজিএফআই ও পুলিশ প্রধান সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট 12 দফতরে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবার এই পরোয়ানা পাঠানো হয়। এর আগে টিএফআই সেল ও জিআইসি সেলের 2 গুমের মামলার অভিযোগপত্র আমলে নেন ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। অনুমোদন পেল বহুল আলোচিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ। নতুন আইনের ফলে ব্যক্তিগত তথ্যের মালিক হবেন নাগরিক নিজেই। এছাড়া ফেসবুক সহ সব সামাজিক মাধ্যমকে এখন থেকে আদালতের নির্দেশ মানতে হবে। বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, নতুন আইনের ফলে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডপ্রাপ্তদের খালাস দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শারদীয় দুর্গোৎসব উৎসব মুখরভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। আসসালামু আলাইকুম। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগের ডিজিটাল আইনে দণ্ডিত ব্যক্তিদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সব মামলা বাতিল করে দেয়া হবে দায়মুক্তি। উন্মুক্ত দুটো বাদ দিয়ে বাকি যেটা কনফিডেন্সিয়াল এবং যেটা রেস্ট্রিক্টেড, সেই দুইটা ডেটার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে, যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিকে, যে কোনো ডেটা ফিডিউশারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত
যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয় তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। প্রেস সচিব জানান, দুর্বল 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এজন্য 20,000 কোটি টাকা সহায়তা দেবে সরকার। উক্ত 5টি সংকটাপন্ন ব্যাংক একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে, সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের 40,000 কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। আমানত সুরক্ষা অধ্যাদেশ ছাড়াও কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবারের বৈঠকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। ফলে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে আগামী মুদ্রানীতিতে ঋণের সুদের হার শিথিল করার আশ্বাস দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 14টি ব্যবসায়িক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন গভর্নর। মূল্যস্ফীতি সামাল দিতে 2 বছর আগে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তাতে মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ব্যবসায়িক সহ সব ধরনের ঋণ হয়ে ওঠে উচ্চ মূল্যের। এর প্রভাবে উৎপাদন সূচকে পড়ে ভাটা, জিডিপিতে প্রভাব দেখা যায়। তবে ঋণের সুদের হার বাড়তে থাকলেও গত 2 মুদ্রানীতিতে ডাবল ডিজিট সুদের হারে কোনো নড়চড় হয়নি। আগেই ঘোষণা দেওয়া হয় মূল্যস্ফীতি 7-এর ঘরে নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশেষে গত কয়েক মাসে মূল্যস্ফীতি নেমে আসে 8 থেকে 9-এর ঘরে। বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার শিথিল করে একক ডিজিটে নির্ধারণ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে 14টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠকে বিনিয়োগ গতিশীল করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটবে বলে মনে করে ব্যবসায়িক সংগঠনগুলো। যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে এটা তো অ্যাকুমুলেট করলে সে তার ইন্টারেস্ট দিয়ে শেষ করতে পারবে না, সে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। তো সেই ব্যাপারেও তারা উনি বলছে যে আপাতত আমরা ইন্টারেস্ট রেট নিয়ে পরে কথা বলবো, কিন্তু আপনারা যে ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করেন, আমরা ব্যাংকগুলোর সাথে, এবং ওনারা ব্যাংক যদি কোনো সমাধান করতে না পারে তাহলে ওনাদেরকে এখানে আবার আমাদেরকে কমিটি এটা দেখভাল করবে বলে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করে। এদিকে বিকেলে এসএমই খাতের সহযোগিতায় গভর্নরের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর বৈঠক হয় বাংলাদেশ ব্যাংকে। গুরুত্ব পায় বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি নয়, 2016 সালেই বাংলাদেশের ব্যাংকিং খাতকে অচল করার পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে বলে উল্লেখ করে পানামা পেপারসে। তবে অজানা কারণে হিমাগারে চলে যায় পানামা কাণ্ড। অথচ 9 বছরে 23টি দেশ $1.3 বিলিয়ন ফিরিয়েছে নিজেদের দেশে। টিআইবি বলেছে, রাজনৈতিক টার্গেটে ব্যবহৃত হয়েছে অর্থ পাচার আইন, যার সাথে জড়িয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তদন্তকারী প্রতিষ্ঠানগুলো। সেলিয়া সুলতানা রিপোর্ট। 2016 সালে বিদেশে গোপন রাখা অবৈধ অর্থের তথ্য উন্মোচন করে পানামা পেপারস। বিশ্বের বৃহত্তম আইন সংস্থা মোসাক ফনসেকারের ডেটাবেস থেকে 1,15,00,000 ফাইলের ফাঁসের ঘটনায় ফেঁসে যান বাংলাদেশের প্রায় 3 ডজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিজম ICIJ-এর তথ্যে বেশ কয়েকবার বাংলাদেশিদের নাম, ঠিকানা, শেয়ার বাজার ও বাংলাদেশ ব্যাংকিং খাতকে অচল করে বিদেশে বিপুল সম্পদ অর্জনকারী, কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয় পানামা পেপারসে। প্রথম দিকে তোড়জোড় শুরু হলেও অদৃশ্য কারণে থেমে যায় সব পদক্ষেপ। তবে অন্যান্য দেশ থেমে যায়নি। বিগত 9 বছরে পানামা পেপারসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে $1.3 বিলিয়ন উদ্ধার করেছে 23টি দেশ। সবচেয়ে বেশি পুনরুদ্ধার করেছে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও স্পেন। সবচেয়ে কম উদ্ধার করেছে লিথুয়ানিয়া। পাশের দেশ ভারত 84টি মামলা পরিচালনায় নিয়োগ দিয়েছে 46 জন আইনজীবী। তারা উদ্ধার করেছে $17.4 মিলিয়ন। তালিকায় নেই বাংলাদেশ। আবারও তোড়জোড় শুরু হয়েছে পাচার হওয়া অর্থ ফেরত ও উদ্ধারে। সেখানে গুরুত্বে থাকছে বিগত সরকারের আমলে শীর্ষ পাচারকারীরা। আমাদের বিএফআইয়ের দায়িত্ব ছিল অর্থ পাচার রোধ করা। দুদকের মতো প্রতিষ্ঠান বা সিআইডির মতো প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে
তদন্ত করা। এই যে প্রতিষ্ঠানগুলোকে যে করায়ত্ত করা হয়ে গেছিল, অকার্য করে দিয়েছিল, পেশাগত দলীয়পনার মধ্যে ঠেলে দেওয়া ছিল, এই জায়গাটা হচ্ছে যে বড় সংস্কারের দরকার। এখনও কি একইভাবে শুধুমাত্র আমরা কারা ক্ষমতায় নেই তাদেরকে টার্গেট করে আমরা কাজ করছি, নাকি আসলে ক্ষমতায় নেই বা আছে সেটা বিষয় না, ব্যক্তির পরিচয় অবস্থান বিষয় না, কাজ করব, এই জায়গায় কিন্তু এখন আমরা যেতে পারি নাই। এদিকে পাচার করা অর্থ ফেরাতে দুদক, সিআইডি, এনবিআর সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্টোলেন অ্যাসেট রিকভার করতে চাই, প্রথম ধাপ হচ্ছে আইনগতভাবে আইনি প্রয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যে অর্থটা বা সম্পদে যেগুলো রূপান্তরিত হয়েছে সেগুলোর থেকে পাচারকারী ব্যক্তিদের যে মালিকানা সেটা খর্ব করে নেওয়া। শেষবার 2022 সালে পানামা পেপারসে আসা অভিযুক্তদের বিষয়ে দুদক, সিআইডি ও বিএফআইইউকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন আদালত। তবে সেসব রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়েল। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সময় সংবাদে আরও থাকছে। খুলনার দাকপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত 6টি গ্রাম, দুদিনেও মেরামতে উদ্যোগ না নেয়ায় ক্ষোভ। বগুড়ার ধুনটে তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। বোরকা পরে মালিবাগের ফরচুন মার্কেটের একটি জুয়েলার্সের দুর্ধর্ষ চুরি হয়েছে। 500 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ করেছেন মালিক। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। বুধবার রাত 3:07 বোরকা পরে মার্কেটে ঢোকেন দুজন। মাত্র 30 মিনিটেই তালা ভেঙে সম্পা জুয়েলার্সের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যান। ভোরে নিরাপত্তা প্রহরীর ফোনে দোকানে চুরির খবর পান সম্পা জুয়েলার্সের মালিক। দাবি করেন 500 ভরি স্বর্ণালংকার ও 50,000 টাকা লুট করেছে চোর চক্র। দারোয়ানও জড়িত আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি চাই আপনাদের সবার সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমার মালটা যেন উদ্ধার হয়। দুর্ধর্ষ এই ঘটনায় হুমকির মুখে মার্কেটের নিরাপত্তা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি দোকান মালিক সমিতির। কালকে রাত্রেবেলা আমাদের সিকিউরিটি ছিল হচ্ছে আপনার 4 জন। এই 4 জনে আপনার এখন পর্যন্ত আছে, কেউ আপনার মিসিং না। আর আমার যারা কর্মচারী যারা আছে তারা সবাই কেউ আমরা এখন পর্যন্ত কাউকে মিসিং ট্রেস পাই নাই। একটা জায়গাতে আমাদের একটা লেকিং পাওয়া গেছে, 3 তলাতে আপনার একটা জানালা দিয়ে আপনার একটা শিক কাটা আছে আর একটা আপনার হ্যাক্স বোল্ট কাটা আছে। তা আমাদের এবং প্রশাসনের সবারই ধারণা যে চোর এদিক দিয়ে আসা যাওয়া করছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যে বা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। শতভাগ চেষ্টা করব যেন এইটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে গেল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে একটি দোকান থেকে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসী বাংলাদেশের গ্রামের বাড়ি চট্টগ্রামে স্বজনহারাদের আর্তনাদ। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। মরদেহ দেশে ফেরানোর দাবি তাদের। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে রেমিট্যান্স যোদ্ধাদের ঘরে ঘরে শোক।
প্রবাসী শাহাবুদ্দিনের 4 মাস বয়সী ফুটফুটে শিশু আসিয়া আর কখনো পাবে না বাবার আদর। আমার ছেলে আনি দেন, আমার দাঁড়ি একটা, আমার ছেলে চাই, আমার ছেলে চাই। মার মানিকে মার বুকা আনি দো, মার বুকা আনি দো, মার মানিকে মার বুকা আনি দো, মার কিছু চাই না, মার মানিক চাই, মার কালারে চাই, মার গলার মালারে চাই। একইভাবে আর্তনাদ আর আহাজারি পাশের বাড়ি বাবলুর পরিবার জুড়েও। সরকারি সহায়তার পাশাপাশি মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। সরকারের কাছে দাবি হলো আমাদের লাশটা যখন দ্রুত বেগে আমাদের বাংলাদেশে আনি, যার লাশটা তার জায়গার মধ্যে জন্য উপস্থিত করে দেয়। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উত্তর জেলা বিএনপির নেতারা। দুস্থ লোকগুলা এই সন্তান হারা এতিমদের যাতে করে তারা লেখাপড়া এবং খাওয়া খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা যাতে অন্তর্বর্তীকালীন সরকার করে, আর আমাদের বিএনপি তাদের পাশে আছি। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে স্থানীয় সময় বুধবার বিকেলে ওমানের দুকুমের সিদরা এলাকায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 8 বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামে। এদের মধ্যে দ্বীপ উপজেলা সন্দ্বীপে 7 জনের বাড়ি, আরেকজনের বাড়ি রাউজান উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্যালিকা ও ছেলেদের বিরুদ্ধে। এই ঘটনায় শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে যশোরে মাদক ব্যবসায়ী বাধা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত 6 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কয়েকদিন আগে খুলনা নগরীর খালিশপুরের হাউজিং এলাকার বাসিন্দা সবুজ খানের প্রতিবন্ধী ছেলেকে মারধর করে শ্যালিকা নাজমা ও তার ছেলেরা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে সবুজ মিয়া বাজারে যাওয়ার পথে নাজমা ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হলে মারা যান তিনি। কালকে আমার বাবা ছেলেরা দাবড়াইছে, মারতে পারে না, আজকে আমার স্বামীরে মারি ফেলাইছে, মারছে। যশোরে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে রবিউল ও বেলাল মাদক ব্যবসায় জড়িত। বাড়ির সামনে মাদক বেচাকেনা দেখে একই এলাকার চঞ্চলের বাবা মধুগাজী বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে 6 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। রবিউল আর বিল্লাল এবার ব্যবসা করে, তাই আমরা বাধা দিছি বিলে আমাকে 3 বাপ বিটার উপরে ওরা দান এসে বেদরম ভাবে কুপাইছে আমাদের। মাদক ব্যবসায়ী এগের একটা সিন্ডিকেট আছে, এগের বাধা দিয়াতে এই যে কুপাই মাইরে ফেলাইছে। তবে রবিউলের স্বজনদের দাবি মাদক কেনাবেচা নয়, ইন্টারনেট সমস্যা নিয়ে কথা বলছিলেন তারা। পুলিশ বলছে সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুই পক্ষের মধ্যে মারামারি হয়, উভয় পক্ষ থানা সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চঞ্চল নামে একজন লোক মারা যায়। উভয় পক্ষ আমাদের হেফাজতে আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। এদিকে নাটোরের বনপাড়ায় বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় স্থানীয় ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। 5 অক্টোবর রাতে ঘটে এই হত্যাকাণ্ড। আহসানুল করিম, সময় সংবাদ। দুদিনেও খুলনার তিলডাঙ্গার ভাঙা বাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। পানিবন্দী 6 গ্রামের কয়েক হাজার মানুষ, ফসলি জমির পাশাপাশি প্লাবিত বাড়িঘরও। এদিকে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে শহরাবাড়ি ঘাটের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। খুলনার দাপট উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত। ঘটনার 2 দিনেও সংস্কার করা হয়নি বাঁধ। পানিবন্দী কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বটবুনিয়া বাজারের পাশে ঢাকি নদীর প্রায় 40 মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়। ফসলি জমির পাশাপাশি তলিয়ে বাড়িঘরও। বুধবার দিনভর চেষ্টা করেও ভাঙা অংশ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। সবসময় ভেঙে যাচ্ছে, কিন্তু বালির বস্তা দেয়, তারপরে এ বাঁধ থাকে না। স্থায়ীভাবে কোনো বেড়িবাঁধই হয়নি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই কাজটা জায়গা আলাদের সঙ্গে থেকে যদি
করে দেওয়া যাবে। এদিকে বগুড়া ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে শহরাবাড়ি ঘাটের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় আকস্মিক এই ভাঙন সৃষ্টি হয়েছে। ক্ষণিকের মধ্যে 10 থেকে 20 মিনিটের মধ্যে ধাপাস ধাপাস করে নিচের দিকে মনে করেন যে চলে গেল। 10 ভাঙ্গা দিয়ে পাইসাতে মনে করেন সেমি রাস্তায় আসছি, এই রাস্তাও ভেঙে যাইতেছে। যে জায়গাটা আসে মানুষে আসে বসে থাকছে সেই জায়গা ভেঙে চলে গেল। আওয়ামী লীগের সময় এখানে প্রচুর বালু উত্তোলন করার কারণে আজকে ভাঙনের শিকার হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর ভাঙন প্রবণ 8 কিলোমিটার তীর সংরক্ষণে শিগগিরই প্রকল্প হাতে নেওয়া হবে। ডিপিপিটা অনুমোদন হলে এই অঞ্চলে যে ভাঙন দেখা দিয়েছে সেটা একটা স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নদী ভাঙন রোধে শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত 90 লাখ টাকা ব্যয়ে 7,500 জিও ব্যাগ ও 1500 জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। খুলনার দাকপে বেড়িবাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। 2 দিনেও মেরামত হয়নি বাঁধটি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, ভাটিতে জোয়ারের পানি নেমে যাওয়ার সাথে সাথেই কিন্তু খুলনার দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের যে ভাঙা বাঁধ সেই বাঁধটি মেরামত কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে যা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে যে 40 মিটার অংশটি ছিল ভাঙা বাঁধ, সেই জায়গাটি আসলে জিও টিউবের মাধ্যমে বালি ভরে সেটি সংস্কার এবং মেরামতের চেষ্টা করা হচ্ছে এবং এর ফলে কিন্তু লোকালয়ে যে পানি ছিল সেই পানি সময়ের সাথে সাথে আসলে কিছুটা নামতে শুরু করেছে আমরা দেখছি। এবং এই পানি নেমে যাওয়ার সাথে সাথে এই বাঁধটি মেরামত হলে রাতের মধ্যে নতুন করে যে জোয়ার সেই জোয়ারে পানির প্রবেশ করবে না বলে আশার কথা জানিয়েছেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা এখানে রয়েছেন। আসলে স্থানীয়রা বলছেন গত মঙ্গলবার রাত 12টার দিকে হঠাৎ করে যে 40 মিটার জায়গা ঢাকি নদীর সাথে সংলগ্ন বাঁধ, সেই বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার পরে কিন্তু 6টি গ্রামের বেশি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। 302 হেক্টর আমন ধানের যে ক্ষেত, এখানে আমন ধান চাষাবাদ হচ্ছে, সেই সব ধান ক্ষেত আসলে পানিতে নিমজ্জিত হয়ে যায়। তবে আসলে এখানে যারা স্থানীয় রয়েছে তাদের বেশ ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়েছে, অর্থাৎ যেসব ঘের রাস্তা তারা করতেন, মাছ চাষ করতেন, পানিতে নিমজ্জিত অবস্থায় সেসব মাছ কিন্তু আসলে ভেসে গিয়েছে। জাল দিয়ে দেখেছি যারা স্থানীয় রয়েছেন তারা মাছ কিছু ধরার চেষ্টা করছেন, তবে এটি আসলে তাদের নিছক সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ বেশিরভাগ মাছই ঘের থেকে বেরিয়ে গেছে। পাশাপাশি যারা বলছেন এই পানিটি যদি আসলে এইভাবে বাদ দেওয়ার পরে পানি নতুন করে প্রবেশ না করে এবং যেসব পানি লোকালয়ের মধ্যে রয়েছে সেটি যদি সবটুকু পানি নেমে আসে তাহলে হয়তো আমন ধানের ক্ষতি হবে না, সেই এবং কৃষকরা তাদের যে ক্ষতি সেটি পুষিয়ে উঠতে পারবেন। একটু জানিয়ে রাখতে চাই যে 302 হেক্টর জমি ধান আবাদ এখানে হয়েছে। যদি সেই ধানের উপর নির্ভরশীল এলাকার স্থানীয়রা তারা যদি এই পানিটি না নামে তাহলে কিন্তু 5 কোটি টাকার বেশি ক্ষতির কথা জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থানীয় যে দাবি ছিল দীর্ঘদিনে টেকসই বেড়িবাঁধ, সেটির জন্য প্রকল্প নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো খুলনার দাকপে বেড়িবাঁধ ভাঙনের যে খবর এবং সংস্কারের বিষয় আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এক সাগরে 2 নিয়ম। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারে নিষেধ থাকলেও নেই প্রতিবেশী দেশে নিষেধাজ্ঞা। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশি জেলেদের। আর সমুদ্রে যেতে না পেরে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। সরকারি খাদ্য সহায়তার চালও মেলেনি এখনো। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবের হোসেনের রিপোর্ট। চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মাইল সুরক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি এই কর্মসূচি সফল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এগুলো সব ভারতের ট্রলার। কিন্তু বাংলাদেশের জেলেরা যখন নিষেধ মানছে তখন বঙ্গোপসাগরে দেখা মিলছে ভারতীয় ট্রলারের। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জেলেদের। সাগরে হাজার হাজার জাইল্লা মাছ ধরতে আছে, এগুলা ভারতের জাইল্লা। জবাবত দেও আমরা সেটা মানি, আইন মানি, কিন্তু তাদের সাথে মিলিয়ে দেওয়া হোক। এদিকে নিষেধাজ্ঞা শুরু হলেও এখনো খাদ্য সহায়তা পাননি জেলেরা। এ কারণে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। বড় একটা ফ্যামিলি আছে,
তা তো দৈনিক 1 কেজি করে চালও আমাদের হয় না। চাল বাচ্চা একটু বাড়াই দিতে তাহলে আমাকে জেলেদের জন্য ভালো একটা উপকার হইতো। বিশ্বের মোট ইলিশের প্রায় 86 ভাগই উৎপাদিত হয় বাংলাদেশের জলসীমায়, আর মাত্র 14 ভাগ ভারত ও মিয়ানমারে। যদিও ভারতের পশ্চিমবঙ্গ সরকার 2 থেকে 12 অক্টোবর পর্যন্ত মাত্র 11 দিনের নিষেধাজ্ঞা পালন করে, ফলে এক সমুদ্রে চলছে 2 নিয়ম। গবেষকরা বলছেন ইলিশের উৎপাদন বাড়াতে হলে সাগরে একসঙ্গে সবার নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে। 65 দিনের যে অবরোধটা ছিল এটা ভারতের সাথে সমন্বয় করে আমরা 58 দিন করেছি। এখন এই জায়গাটাতেও এই সমন্বয় দরকার আছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এদের মধ্যে সরকারিভাবে খাদ্য সহায়তা বরাদ্দ হয়েছে 69,043 জনের জন্য। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পুরাই রাকসু ও চাকসু নির্বাচনের ভোটের দিন অভিনব কৌশলে প্রচারণা তুঙ্গে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি প্রার্থীদের। নির্বাচনী ডামাডোল বাজছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ঘনিয়ে আসছে ভোটের দিন, শেষ দিকে প্রচারণায় অভিনব কৌশল অবলম্বন প্রার্থীদের। যেহেতু আমাদের এটা নন পার্টিজান একটি প্যানেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের পাশাপাশি পথনাটক ও ভিডিও কন্টেন্টের মাধ্যমে গণসংযোগ করছেন প্রার্থীরা। বৃহস্পতিবার ইস্তেহার ঘোষণা করে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ। শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সব ধরনের বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ এবং সুবিধা সংকোচনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা। ছুটির পরে যখন প্রচারণা শুরু করলাম তখন যে অবস্থাটা ছিল এখন অনেকটাই এই দুরবস্থা কাটিয়ে উঠেছে এবং আবার সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসছে। আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছানোর, স্বতন্ত্র হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছি। এদিকে চাকসু নির্বাচন ঘিরে লড়াই জমে উঠেছে প্রার্থীদের। প্রচারণায় বৈচিত্র্যময় বেশভূষা কিংবা গানের আসন কোনো কৌশলই বাদ রাখছে না। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে প্রতিশ্রুতির ফুলঝুরি তাদের। 5 নম্বর ব্যালটে সাহিত্য সংস্কৃতি প্রকাশনা সম্পাদক হিসেবে লড়াই করতেছি চাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচন। আগামী 15 অক্টোবর চাকসু ও 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। এবছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। দূরদৃষ্টি সম্পন্ন সাহিত্যকর্মের স্বীকৃতি। দেশে প্রথমবারের মতো রাসায়নিক দুর্যোগ দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর বনানীতে একটি হোটেলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গেল 5 অক্টোবর শুরু হওয়া 5 দিন ব্যাপী কর্মশালায় বাংলাদেশ সহ এশিয়ার 10টি দেশের 18 জন প্রশিক্ষণার্থী এবং 6 জন দেশি বিদেশি প্রশিক্ষক অংশ নেন। এর ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয় সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এ সময় তিনি অংশগ্রহণকারী ও প্রশিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান রাসায়নিক দুর্যোগ পরবর্তী জরুরি চিকিৎসা ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এবার খুলনা বিভাগের খবর। ধস নেমেছে খুলনার জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পে। গত 5 বছরে জাহাজ মেরামতের সংখ্যা নেমেছে অর্ধেকেরও নিচে। লোকসানের মুখে বন্ধ অনেক প্রতিষ্ঠান, কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন মোংলা বন্দর কেন্দ্রিক আমদানি কমে যাওয়ায় অলস হয়ে পড়ে থাকছে জাহাজগুলো, প্রয়োজন হচ্ছে না মেরামতের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা ডকইয়ার্ডে এভাবেই জাহাজ সংস্কারের কাজ করছেন শ্রমিকরা। তবে এমন দৃশ্য এখন হাতে গোনা কিছু ডকইয়ার্ডে সীমিত পরিসরে।
জাহাজ, লঞ্চ, কার্গো ও স্টিমার নির্মাণ, মেরামত ও আধুনিকায়নে 1 দশক আগেও খুলনার ডকইয়ার্ডগুলোর যে দাপট ছিল তা এখন মলিন। ভৈরব ও রূপসা নদীর তীরে গড়ে ওঠা অর্ধশতাধিক ডকইয়ার্ডে মেরামতের জন্য আগে যেখানে সারিবদ্ধ জাহাজের দেখা মিলত, এখন তা নেমে এসেছে মাত্র 10 থেকে 12টিতে। কাজ কমে যাওয়ায় কর্মসংস্থান হারিয়ে এই এলাকা ও শিল্প ছেড়ে অন্যত্র চলে গেছেন 5 শতাধিক শ্রমিক। যারা এখনো টিকে আছেন তাদেরও কাজ জোটে মাসের অর্ধেক সময়ে, ফলে কেউ পেশা বদলাচ্ছেন, কেউ বেকার হয়ে পড়ছেন। অনেকদিন যাবৎ কাজ কাম খুব কম, যার কারণে আমাদের চলতে ফিরতে আয় রোজগারে খুব সমস্যা। বর্তমানে 30 দিনে আমরা 10 দিন কাজ করি আর 20 দিন ছেলে মেয়ে না খাই থাই। আগে বাড়িতে ডাকি নিয়ে আসতো, এখন তো বাড়িতে আইয়া কাজ দেয় না। দক্ষিণাঞ্চলে একের পর এক নৌরুট বন্ধ হওয়া আর মোংলা বন্দরে পণ্য আমদানি কমে যাওয়ায় প্রতিনিয়ত কমছে নৌপথে পণ্য পরিবহন, ফলে লোকসানে বন্ধ হচ্ছে জাহাজ কোম্পানি, যার প্রভাব পড়ছে জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পে, বলছেন ডকইয়ার্ড মালিকরা। মাল না টানলে তো জাহাজের মনে করেন যে কস্টিং তো পোষাবে না, মালিকরা সব জাহাজ কেটে ফেলাচ্ছে, মানে টিপ পাচ্ছে না। একই অবস্থা জাহাজ মালিকদেরও। পণ্য পরিবহনের পর জাহাজ মেরামতের খরচ হয় প্রায় অর্ধ কোটি টাকা। পণ্য পরিবহন কমে যাওয়ায় জাহাজ কেটে ফেলা সহ ব্যবসা থেকেই সরে আসছেন অনেকেই। নীতিমালা অনুযায়ী মোংলা বন্দর ব্যবহার করে কয়লা, সার, খাদ্যশস্য সহ অন্য পণ্যের 40% আমদানি করার দাবি তাদের। ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে না, তারপর বাইরের শিপমেন্ট হচ্ছে না। জাহাজটাও আমি কেটে ফেলছি, কেটে কুটে আমি বিক্রি করে দিচ্ছি। সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা এই খাদ্যশস্য সহ সার আমরা জানি মোংলা বন্দরের 40% হিস্সা, এই 40% হিস্সা যাতে আমরা নিয়মিত পাই। খুলনার রূপসা নদীর তীরে গড়ে ওঠা ডকইয়ার্ডগুলোতে কাজ করেন প্রায় 2000 শ্রমিক। 5 বছর আগেও গড়ে এসব প্রতিটি ডকইয়ার্ডে অর্ধশতাধিক জাহাজ মেরামত করা হতো, যা থেকে বছর শেষে লাভ থাকতো প্রতিটি প্রতিষ্ঠানে প্রায় অর্ধ কোটি টাকা। বড় প্রতিষ্ঠানগুলো নানা সীমাবদ্ধতায় টিকে থাকলেও অনেক ছোট প্রতিষ্ঠান এখন দেউলিয়ার পথে। খুলনার জাহাজ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টির দাবি করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় থেমে নেই তাণ্ডব। উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করতে মধ্যস্থকারী দেশগুলোর প্রতি আহ্বান হামাসের। এদিকে ট্রাম্পের মধ্যস্থতার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজাবাসীর ঘুম ভাঙল বোমার শব্দে। বৃহস্পতিবার সকালে দফায় দফায় উপত্যকাটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সম্মতিপত্রে হামাস এবং ইসরায়েল স্বাক্ষর করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। দ্রুত জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল কিছু সেনা প্রত্যাহার করে নেবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এই চুক্তির দিনটিকে বিশ্বের জন্য এক মহান দিন হিসেবে উল্লেখ করেন তিনি। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এ নিয়ে টেলিফোনে কথা হয়েছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়ে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান নেতানিয়াহু। মধ্যস্থতাকারী দেশ কাতার ও হামাসের পক্ষ থেকেও চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গেল সোমবার গাজায় সংঘাত বন্ধে প্রথমবারের মতো মিশরে এক টেবিলে বৈঠকে বসেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। 3 দিন ধরে চলে আলোচনা। অবশেষে সম্মত হয় দুই পক্ষ। এই চুক্তিতে রয়েছে যুদ্ধ শেষ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত। রাইসা জান্নাত, সময় সংবাদ। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় গাজায় শুরু হয় আনন্দ উল্লাস। রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ঐতিহাসিক ও দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন গাজাবাসী। এদিকে তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে জড়ো হন জিম্মি পরিবারের সদস্যরা। আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয় এই আনন্দের মুহূর্ত। দীর্ঘ 2 বছরের গণহত্যা বন্ধের খবর শুনে যেন বুক ভরে শ্বাস নিল গাজাবাসী। বৃহস্পতিবার ভোররাতেই গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে থেকে শহরের অলিগুলি সবখানেই একই দৃশ্য। কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ে ব্যস্ত। 2 বছরের হত্যাযজ্ঞ, ধ্বংস আর গণহত্যার পর এই উল্লাস যেন জীবনের ফিরে আসার জানান দিচ্ছে।
অনেকের মতে যুদ্ধ থামার ঘোষণা গাজার মানুষকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজাবাসী। ধন্যবাদ জানিয়েছে সব দেশ ও সংগঠনকে যারা রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছে। তারা জানান এই যুদ্ধবিরতি কেবল গাজার নয়, সমগ্র আরব ও মুসলিম বিশ্বের জন্য স্বস্তির বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুদ্ধ থেমে গেছে। আমরা খুব খুশি, যুদ্ধ থেমে গেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ভাইদের এবং সবাইকে যারা যুদ্ধ থামাতে ও রক্তপাত বন্ধে অবদান রেখেছেন। ولو بالكلام عن انه يوقف هذا الحرب. What do you guys have to say to President Trump? এদিকে ইসরায়েলি বন্দীদের পরিবারকে নিজে ফোন করে যুদ্ধবিরতির বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আনন্দে মেতে ওঠে বন্দীদের পরিবার। তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন শত শত পরিবার। ইসরায়েল হামাস চুক্তির খবরে বন্দী পরিবারের চোখে ফুটে ওঠে অশ্রুসিক্ত স্বস্তি। প্রিয়জনদের প্রত্যাবর্তনের আশায় কেউ কাঁদছেন, কেউ মোমবাতি হাতে প্রার্থনা করছেন। ইসরায়েলের রাজধানীতে আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয় ঐতিহাসিক মুহূর্ত। আমরা শেষ বন্দী, বাড়ি না ফেরা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, ইসরায়েলের জনগণ থেকে শুরু করে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছেলে মেয়েরা এবার বাড়ি ফিরবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন যে যুক্তির বাস্তবায়ন এবং উভয় পক্ষের আস্থা পুনর্গঠনে নির্ধারণ করবে এই শান্তির স্থায়িত্ব। অতীতের অভিজ্ঞতা বলছে এমন বহু উদ্যোগ মাঝপথে ভেস্তে গেছে, তাই গাজার এই আনন্দের স্থায়িত্ব এখন সময়ের অপেক্ষা। একই সঙ্গে ইসরায়েলের বন্দী পরিবারের চোখে এখন শুধুই প্রিয়জনদের ঘরে ফেরার প্রতীক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকায়। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। শক্তিশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তাকে পুরস্কৃত করা হলো, যা মহাপ্রলয়ের আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে। 1901 সাল থেকে এ নিয়ে 117 বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মোট 121 জন সাহিত্যে নোবেল পেয়েছেন। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী সোমবার অর্থনীতিতে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। মূল পর্বে টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকার ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ভালো প্রস্তুতির কথা বলে কোচ হ্যাভিয়ের কাবরেরা বড় প্রত্যাশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অন্যদিকে ম্যাচটা কঠিন মানলেও আত্মবিশ্বাসী হংকং কোচ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ শুরু হবে রাত 8টায়। হামজা চৌধুরীকে নিয়ে হংকং চায়না কোচের রসিকতা। তার দলে লেস্টার তারকা থাকলে নাকি বেঞ্চেই বসিয়ে রাখতেন। তাতে লাল সবুজদের মনোবলে এতটুকু চিড় ধরার কোনো কারণ নেই, কারণ রসিকতার ছলে হলেও হংকং কোচ কথাটা বলেছেন নিজেকে চাপ মুক্ত রাখতে। অবশ্য প্রতিপক্ষ কি বলল তা নিয়ে ভাবার সময় নেই জামালদের। কোচ ব্যস্ত তারকায় ঠাসা হংকংয়ের বিপক্ষে কৌশল নিয়ে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও দুটো দল কাছাকাছি শক্তির। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। ঢাকায় পা রেখে মাত্র একটি প্র্যাকটিস সেশন পেয়েছেন সমিত সোম, সঙ্গে আছে ভ্রমণ ক্লান্তি। 3 সেশনে হামজা দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ। লেফট ব্যাক পজিশনে জায়ান খেলছেন তা প্রায় নিশ্চিত। ব্রাজিল, ফ্রান্স, ক্যামেরুন, জাপান সহ ইউক্রেনের ফুটবলারদের নিয়ে গড়া দলটা যে হংকং চায়না নামে খেলছে এটাই বিস্ময়। সে যাই হোক, ভিন্ন জাতিসত্তার হলেও তাদের এক সুতোয় বেঁধেছেন কোচ, এটাই ওদের বড় শক্তি। আমরা আত্মবিশ্বাসী, তবে গ্যারান্টি দিচ্ছি না। আমাদের মতো ওদেরও বেশ কিছু ভালো ফুটবলার আছে। হামজা চৌধুরীর ইপিএল খেলার অভিজ্ঞতা আছে, যদিও কোনো নির্দিষ্ট একজনকে ঘিরে আমরা ভাবছি না। 2 ম্যাচে 1 জয় আর ড্রয়ে 4 পয়েন্ট হংকংয়ের। বাংলাদেশের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট থাকলেও সমীকরণ উলট পালট হয়ে যেতে পারে একটা জয়ে। আমার ঠিক পেছনে যাকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ফুটবলের ঠিক এই মুহূর্তে সব স্বপ্ন আর সম্ভাবনা তাকে ঘিরেই। তবে হামজা বিশ্বাস করেন ফুটবল ইজ এ টিম গেম। হংকংয়ের মতো এই দলকে হারানোর জন্য দলগত যে পারফরমেন্সটা দরকার, সেই সাপোর্ট সতীর্থরা হামজাকে কতটা দিতে পারেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। জাতীয় স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার SM ইকবাল, সরাসরি যাচ্ছি তার কাছে।
আসলে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাই মিশন নিয়ে ঠিক একই সমীকরণ। এর আগে সবশেষ 1980 সালে বাংলাদেশ এশিয়ান কাপে খেলেছিল। 45 বছর পর আবারও বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও সেই সম্ভাবনা এখনও বেশ নিচের দিকেই। কারণ বাংলাদেশ এই মুহূর্তে সি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের ঝুলিতে রয়েছে মাত্র 1 পয়েন্ট, অর্থাৎ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 4। সেই 4 পয়েন্ট আগে থেকে হংকং এবং সিঙ্গাপুর দখল করে নিয়ে টেবিলের উপরের দিকে রয়েছে। সুতরাং বাংলাদেশকে হচ্ছে এই ম্যাচে আজকে জিততে হবে। আর যদি বাংলাদেশ এই ম্যাচটা হেরে যায় তাহলে আক্ষরিক অর্থেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে সম্ভাবনা আমরা দেখছি সেই সম্ভাবনাটা কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্য এই পথটা বাংলাদেশ নিজেরাই কঠিন করে ফেলেছে, কারণ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ খেললো তখন কিন্তু জয়ের যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছিল, সেটি কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। সেই ম্যাচটা তারা ড্র করে এসেছিল। সবচেয়ে আপসেট হয় ঘরের মাঠে সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটাতে। প্রচুর দর্শক এসেছিলেন, সবার একটা প্রত্যাশা ছিল সেই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে। সেখানে বাংলাদেশ রীতিমতো হেরে বসেই আজকের এই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। সে যাই হোক, আসলে বাংলাদেশকে এখন এগিয়ে যেতে হবে এমন যখন সমীকরণ, তখন দলটা যখন হংকং, সেই হংকং দলকে নিয়ে কিছুটা ভীতি কিন্তু কাজ অবশ্যই করছে বাংলাদেশের মধ্যে। কারণ এই দলের 11 জন ফুটবলার রয়েছেন যারা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে নেইমারের বন্ধু রয়েছেন, ব্রাজিলের 5 জন ফুটবলার রয়েছেন। সেই সম্ভাবনাটুকু আসলে বড় হতে পারে, দর্শকরাও সেই প্রত্যাশা রাখছেন। একাদশ এখনো নির্বাচন করা হয়নি। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্টেডিয়াম ঢাকায়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। স্বৈরাচারী হওয়া ঠেকাতে উচ্চকক্ষে জোর বদিউলের। জুলাই হত্যায় শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের বিচার চাইলেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রয়োজনে আবারও লড়াইয়ের হুঁশিয়ারি। এবং নতুন আইনে মেটা সহ সব সামাজিক মাধ্যমকে মানতে হবে আদালতের নির্দেশ। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের অনুমোদন, খালাস পাবেন ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতরা। এ ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। আলিশা, ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।